বাইরে প্রচণ্ড পরিমাণে ঝমঝম করে বৃষ্টি হয়, আর তিথি বাড়ির মেন গেটের দরজা খুলে কারোর জন্য যেন অপেক্ষা করতে থাকে। অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা ড্রয়িং রুমে বসে গরম গরম আলুর চপ, পেঁয়াজি এবং বেগুনি দিয়ে মুড়ি খেতে খেতে বর্ষার মজা উপভোগ করে। কিন্তু তিথি তাদের দিকে একবারও ফিরে তাকায় না। বৌমা, তাড়াতাড়ি এসো, চপ মুড়ি যে শেষ হয়ে গেল। সেই থেকে তুমি দরজা খুলে বাইরের দিকে তাকিয়েই আছো। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ মা, আমি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য অপেক্ষা করছি। আর আমাকে দয়া করে ওই চপ মুড়ি খাওয়ার কথা বলবেন না। আমার মোটেও চপ মুড়ি খেতে ভালো লাগে না। এমন সময় তিথির ফোন বেজে ওঠে, আর তিথি কিছুক্ষণ ধরে ফোনে কথা বলতে থাকে। দেখতে দেখতে এভাবেই 10-15 মিনিট কেটে যায়। এরই মধ্যে তিথির শ্বশুরবাড়ির মেন গেটের সামনে রেনকোট পরে একজন ডেলিভারি বয় বাইক নিয়ে উপস্থিত হয়। তাকে দেখে তিথির আনন্দের ঠিক ঠিকানা থাকে না। যাক, আপনি শেষ পর্যন্ত আমার বাড়িতে এসেছেন, এটাই আমার সৌভাগ্য। দিন, আমার ক্রিসপি চিকেন ফ্রাইয়ের প্যাকেটটা দিন। 1 ঘন্টা ধরে আমি এখানে আপনার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমার আর তর্স হয়েছে না। হ্যাঁ, সে তো আমি আপনাকে চিকেন ফ্রাই দেবই, কিন্তু তার আগে আমাকে পারিশ্রমিকটা দিন। আপনাদের এলাকায় যা জল জমেছে, আমার বাইকটাকে তো নৌকা বানিয়ে জলের মধ্যে সাঁতার কাটতে কাটতে আমাকে এখানে আসতে হলো। আপনি আমাকে এক্সট্রা 500 টাকা দেবেন বলেছিলেন বলেই এতটা কষ্ট করে এখানে এসেছি। তা না হলে অনেক আগেই আমি অর্ডারটা ক্যান্সেল করে দিতাম, বুঝেছেন? আরে হ্যাঁ, নিশ্চয়ই আমি আপনাকে 500 টাকা দেব তো, কিন্তু চিকেন ফ্রাইটা আগে দেখে নিই ঠিকঠাক আছে কিনা। কটা চিকেন ফ্রাই আছে সেটাও তো আমাকে দেখতে হবে। বলা যায় না, বৃষ্টির মধ্যে লোভ সামলাতে না পেরে আপনি তো আমার চিকেন ফ্রাই ঝেপে দিতে পারেন। এই শুনে ডেলিভারি বয় তিথির হাতে ক্রিসপি চিকেনের প্যাকেটটা ধরিয়ে দেয়, কিন্তু প্যাকেটটা হাতে পাওয়া মাত্রই তিথি একেবারে বেঁকে বসে। যান, এবার চুপচাপ এখান থেকে কেটে পড়ুন। ডেলিভারি বয়ের কাজ করছেন, কোম্পানি থেকে স্যালারি পাচ্ছেন, তারপরও আবার কাস্টমারের কাছ থেকে এক্সট্রা ইনকাম করার ধান্দা। আপনাকে দেওয়ার মতো আমার কাছে একটা টাকাও নেই। আপনি যাতে এই ঝড় বৃষ্টির মধ্যে আমার বাড়ি পর্যন্ত চিকেন ফ্রাই ডেলিভারি করতে আসেন, সেই জন্য আপনাকে একটু 500 টাকার লোভ দেখিয়েছিলাম আর কি, তাছাড়া আর কিছুই নয়। এমন কথা শুনে ডেলিভারি বয় প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে ভীষণই চিৎকার চেঁচেমেচি করতে শুরু করে। আপনার মতো চোর ঠকবাজ মহিলার নামে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করব। আমার বাইকের সামনের চাকাটাও পাংচার হয়ে গেছে। এতটা কষ্ট করে আমি আপনাকে খাবারটা ডেলিভারি করতে এলাম, আমাকে অন্তত 200 টাকা দিন। এরকম করবেন না, আমি খুব গরিব মানুষ। আমি কখন আর আপনার বাড়িতে খাবার ডেলিভারি করতে আসবো না। তিথির শ্বশুরবাড়ির লোকেরা তাড়াতাড়ি করে মেন গেটের সামনে এসে উপস্থিত হয়। তারাও ব্যাপারটা জানার পর তিথির উপর খুব রেগে যায়। এই যে, দয়া করে আপনি শান্ত হন। তিথি, এটা কিন্তু তুমি একদমই ঠিক করোনি। বেচারা এরকম ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে চিকেন ফ্রাই ডেলিভারি করতে এসেছে, তাই তুমি কিন্তু ওনাকে মিথ্যা কথা বলে একদম ঠিক করোনি। আজকের পর থেকে তুমি কখন আর চিকেন ফ্রাই অর্ডার করবে না বলে দিলাম। এই যে দাদা, এই নিন আপনার 500 টাকা। এই বলে আকাশ বাধ্য হয়ে ডেলিভারি বয়ের হাতে 500 টাকা ধরিয়ে দেয়। শেষ পর্যন্ত ডেলিভারি বয় সেই টাকা নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। আকাশ এবং তার পরিবারের লোকেরা এবার তিথিকে খুবই বকাবকি করতে শুরু করে, কিন্তু তিথি তাদের কোনো কথাই পাত্তা দেয় না। সে ব্যালকনিতে বসে বসে বাইরে বৃষ্টি দেখতে দেখতে চিকেন ফ্রাই উপভোগ করতে থাকে। দেখো, এখন আমি এই বৃষ্টির মধ্যে গরম গরম চিকেন ফ্রাই খাচ্ছি, তাই তোমাদের কোনো কথাই আমার কানে ঢুকছে না। আমার খাওয়া হয়ে গেলে তোমরা তারপর আমাকে বকাবকি করতে এসো। এখন আমাকে বকে কোনো লাভ হবে না। তিথির কথা শুনে তার পরিবারের লোকেরা রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে তিথি বর্ষাকালে চিকেন ফ্রাই খেতে ভীষণই ভালোবাসতো, কিন্তু সে চিকেন ফ্রাই বাড়িতে নিজে হাতে বানাতে পারত না। তাই বৃষ্টি পড়লেই সে বাইরে থেকে চিকেন ফ্রাই অর্ডার করত, কিংবা কখনো তার স্বামীকে, শ্বশুরমশাইকে অথবা তার দেওরকে চিকেন ফ্রাই কেনার জন্য দোকানে পাঠাতো। বৃষ্টি শুরু হলেই তিথির চিকেন ফ্রাই চাই চাই, তা না হলে তার নিজেকে কেমন যেন পাগল পাগল বলে মনে হয়। এমনই একদিন সন্ধ্যাবেলা, এই পিঙ্কি শোন না, আমাদের পাড়ার মোড়ে ওই যে রয়্যাল ফাস্টফুড আছে না, ওই যে রাজুদা আজকে নাকি দোকান খুলেছে। আমি খবর পেয়েছি, আমি টাকা দিচ্ছি, তাড়াতাড়ি চিকেন ফ্রাই কিনে নিয়ে আয় না। বাড়িতে আর অন্য কাউকে বলার সাহস হচ্ছে না। আজকে তুই আর আমি দুজনে মজা করে চিকেন ফ্রাই খাবো। তোমার মাথা খারাপ নাকি? রাস্তায় 1 হাঁটু জল, আমি একা একা যাবো না বৌদি। দাদা জানতে পারলে আমাকে ঘর থেকেই বের করে দেবে। এমনিতেই 2 দিন পর আমার পরীক্ষা আছে, আমাকে পড়াশোনা করতে হবে।
উফ, এত বড় হয়ে গেলি কিন্তু এখনো পর্যন্ত ভীতুই রয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, চল আমি আর তুই দুজনে মিলে যাই। যা তাড়াতাড়ি তুই রেনকোটটা পরে নে, আমিও রেডি হয়ে নিচ্ছি। এই বলে তিথি এবং তার ননদ দুজনে মিলে বাইরে যাওয়ার জন্য রেনকোট পরে নেয়। সেই সাথে হাতে ছাতা নিয়ে তারা রাজুদার দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জল ঠেলে দুজনে এগোতে থাকে। গলিটা পুরোপুরি অন্ধকার। ড্রেনের জল এবং রাস্তার জল প্রায় এক হয়ে গেছে। পিঙ্কি, সাবধান, ড্রেন খোলা থাকতে পারে। আমার আজকে চিকেন ফ্রাই খাওয়ার আগে যেন মৃত্যু না হয়। মোড়ের মাথায় পৌঁছে দেখা যায় রাজুদার দোকান আধ খোলা, শাটার কিছুটা নামানো। ভেতরে আবছা আলো দেখতে পাওয়া যায়, যা দেখে তিথি এবং পিঙ্কি দুজনেই খুশি হয়ে দোকানের মধ্যে ঢুকে পড়ে। রাজুদা, ও রাজুদা, এই জলকাদায় অনেক কষ্ট করে তোমার দোকানে এলাম। তাড়াতাড়ি 15-20টা গরম গরম স্পাইসি চিকেন ফ্রাই দাও তো। একদম মুচমুচে করবে কিন্তু, কম তেলে ভাজলে চলবে না। বৌদি, দোকান তো বন্ধ করছিলামই, ঝড় জল বাড়ছে। ঠিক আছে, এখন এসে গেছেন যখন বসুন, 5-10 মিনিট লাগবে। এই শুনে তিথি এবং পিঙ্কি দুজনেই বিজয়ের হাসিতে একে অপরের দিকে তাকায়, যেন তারা বিশ্ব জয় করে ফেলেছে। কিন্তু ভাগ্য তাদের সঙ্গে ড্রামা করতেই প্রস্তুত ছিল। ঠিক যখন রাজুদা গরম গরম চিকেন ফ্রাইগুলো প্যাক করে তিথিকে দিতে যাবে, ঠিক তখনই গলির মোড় থেকে ভেসে আসে একটা কর্কশ গলার গর্জন। কই গো রাজু, আজ তোলা না দিয়ে কোথায় গুটিয়ে পালাচ্ছিস? পিঙ্কি জানালা দিয়ে উকি মেরে চমকে ওঠে। বৌদি, সর্বনাশ হয়েছে। পাড়ার লোকাল মস্তান গ্যাদা ভাই আর ওর দলবল আসছে। রাজুদার সঙ্গে তোলাবাজি নিয়ে ঝামেলা চলছে ওদের। আমার চিকেন ফ্রাইয়ের মাঝখানে গ্যাদা ভাই কোথা থেকে এসে মরল? আর একটু হলে এখান থেকে আমরা তো চিকেন ফ্রাই নিয়ে বেরিয়ে যেতাম। এ তো মহাবিপদ হলো দেখছি। বৌদি, আপনারা ভুল সময় এসে পড়েছেন, কিছু করার নেই। আপনারা পেছনে লুকান। গ্যাদা ভাইয়ের দল ক্যাচাল করলে দোকান ভাঙচুর করবে। এই শুনে পিঙ্কি এবং তিথি দোকানের ভেতরে একটা ছোট গুদাম ঘরের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু তিথি এক মুহূর্তের জন্য তার চিকেন ফ্রাইয়ের প্যাকেটটা থেকে নিজের দৃষ্টি সরাতে পারে না। অন্যদিকে বাইরে তখন গ্যাদা ভাই এবং তার দলবল চেঁচেমেচি শুরু করে। রাজু, বের কর 3000 টাকা, তা না হলে কিন্তু আজকে তোর দোকান ভেঙে গুড়িয়ে দেবো বলে দিলাম। গ্যাদা ভাই, আসলে আজকে বৃষ্টিতে কোনো বেচা কেনা হয়নি, জল জমেছে তো, কাল সকালে দিয়ে দেবো। কাল সকাল কে দেখেছে রে? আমার ছেলেদের এখন পার্টি করতে হবে। কিসের সুগন্ধ আসছে ভেতর থেকে? চিকেন ভাজছিস বুঝি? আনান, সব বের কর। এমন কথা শুনে গুদাম ঘরের ভেতর থেকেই তিথির চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি বললো? আমার চিকেন ফ্রাই খাবে? ওর এত বড় সাহস! আমি টাকা দিয়ে কিনলাম আর ও এসে ফ্রিতে খাবে? বৌদি, শান্ত হও। গ্যাদা ভাইয়ের পকেটে ভোজালি থাকে, প্রাণটা আগে বাঁচাও। চিকেন ফ্রাই খাওয়ার কথা পরে ভাববে। তোমার সাহস তো কম নয়, তুমি এখনো চিকেন ফ্রাইয়ের কথা ভাবছো? প্রাণের চেয়ে চিকেন ফ্রাইয়ের মর্যাদা অনেক বেশি রে পিঙ্কি। 5 দিন হয়ে গেছে দোকানপাট বন্ধ বলে এই বৃষ্টির মধ্যে আমি চিকেন ফ্রাই পাইনি। তুই শর্ত দেখি। এই বলে তিথি গুদাম ঘরের দরজা এক ধাক্কায় খুলে বাইরে বেরিয়ে আসে। হাতে করে সে একটা কাঠের ভারী বেলন নিয়ে আসে, যেটা রাজুদা প্রত্যেকদিন রোল বেলার জন্য ব্যবহার করে। তিথি বাইরে বেরিয়েই একেবারে সিংহের মতো গর্জে ওঠে। খবরদার, কেউ হাত লাগাবি না ওই প্যাকেটে, বলে দিলাম। গ্যাদা ভাই এবং তার 2 সাঙ্গপাঙ্গ হুট করে একজন মেয়েকে হাতে বেলন নিয়ে তেড়ে আসতে দেখে চমকে ওঠে। এটা কে রে? জলোচ্ছ্বাসের মতো কোথা থেকে এলো? এই কে রে তুই? হ্যাঁ, কি চাই তোর এখানে? আমি কে? আমি এই পাড়ার বউ, আর এই চিকেন ফ্রাই হলো আমার কষ্টের উপার্জন। সকাল থেকে গৃহযুদ্ধে বেঁচে বন্যায় সাঁতার কেটে এই চিকেন ফ্রাইটা আমি শেষ পর্যন্ত পেয়েছি। আর তুই তাতে হাত দিবি মানে? তোকে আমি আজকে ময়দার ব্যাটারি চুবিয়ে কড়াইয়ে ভেজে দেব। এই মেয়ে, মুখ সামলে কথা বল। তুই জানিস আমি কে? তুই গ্যাদা হোস আর প্যাদা হোস, তাতে আমার কিছু যায় আসে না। এই বলে তিথি কিছু না ভেবেই টেবিলের উপর রাখা লঙ্কার গুঁড়োর কৌটোটা তুলে গ্যাদা ভাই এবং তার সাঙ্গপাঙ্গদের মুখে ছিটিয়ে দেয়। ও মা গো, আমার চোখ গেল। লঙ্কা ডলে দিল রে, আমার দুটো চোখই গেল। বৌদি, আপনি তো সাক্ষাৎ চণ্ডী রূপ ধারণ করলেন। আপনার মতো চিকেন ফ্রাই পাগল মহিলা আমি জীবনে প্রথমবার দেখলাম। আপনি চিকেন ফ্রাইয়ের জন্য সব কিছু করতে পারেন। আরে আগে বলো রাজুদা, আমার চিকেন ফ্রাইগুলো সুস্থ আছে তো? একটাও নষ্ট হয়নি তো? অবিশ্বাসযোগ্য, একটা ফ্রাইড চিকেনের জন্য লোকাল ডনকে তুমি তাড়িয়ে দিলে বৌদি। তোমার এরকম চণ্ডী রূপ আমি তো আগে কখনো দেখিনি। রাত 10টা বেজে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি চলো প্লিজ।
এই বলে পিঙ্কি এবং তিথি দুজনে চিকেন ফ্রাই নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে তিথি এবং পিঙ্কিকে বেশ কয়েক ঘন্টা বাড়িতে খুঁজে না পাওয়ায় তাদের বাড়ির লোকেরা খুবই দুশ্চিন্তায় পড়ে। ওরা তো কেউ ফোন তুলছে না, না পিঙ্কি না তিথি। ওরা গেল কোথায় এই ঝড়জলের মধ্যে? বাইরে তো দোকানপাট রাস্তাঘাট সবই বন্ধ। আমি পুলিশে ফোন করেছি আকাশ, আমার মন বলছে বৌমা হয়তো কোনো চরম বিপদ ডেকে এনেছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। আকাশ দৌড়ে গিয়ে দরজা খোলে। তিথির ডান হাতে তখনও সেই চিকেন ফ্রাইয়ের প্যাকেটটা ঝুলতে থাকে। তোরা কোথায় ছিলি? তোদের কি হয়েছে? এই কাদা জলে বাইরে কি করছিলি? বৌমা তুমি ঠিক আছো? কোনো ডাকাত ধরেছিল নাকি তোমায়? ডাকাত ধরবে কি গো বাবা, বৌদি তো নিজেই পুরো পাড়ার ডাকাতদের তাড়িয়ে দিয়ে এলো। এই বলে পিঙ্কি নাটকীয় ভঙ্গিতে রাজু তার দোকানের পুরো ঘটনা বর্ণনা করতে শুরু করে। শুধুমাত্র 4-5 পিস চিকেন ফ্রাই রক্ষা করার জন্য কিভাবে তিথি লঙ্কার গুঁড়ো এবং বেলন দিয়ে পাড়ার মস্তান গ্যাদা ভাইকে তাড়িয়েছে, সেই গল্প শুনে রমেনবাবু চোখ বড় বড় করে সোফায় বসে পড়ে। মালতী দেবী হা করে বৌমার দিকে তাকিয়ে থাকে, আর আকাশ 2 হাতে মাথা চেপে ধরে টেবিলে বসে পড়ে। তিথি, তুমি 4 পিস চিকেন ফ্রাইয়ের জন্য গুন্ডাদের সাথে মারপিট করে এলে? তোমার মানসিক ভারসাম্য কি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে? আরে তুমি বুঝতে পারছো না আকাশ, ওটা শুধু চিকেন ফ্রাই ছিল না, ওটা ছিল আমার অধিকার। আর দেখো প্যাকেটটা একদম গরম আছে, একটুও জল ঢোকেনি ভেতরে। এই বলে তিথি প্যাকেট খুলে চিকেন ফ্রাই খেতে শুরু করে দেয়। তিথির এরকম পাগলামি দেখে তার পরিবারের লোকেরা বুঝতে পারে তিথিকে কখনোই তার ভালোবাসার খাবারের থেকে আলাদা করা সম্ভব নয়, তাই তারা আর কেউ কোনো কথা বলে না। জবা বল্লভপুর হাই স্কুলের টিচার ছিল। কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছিল তার শিক্ষকতার জীবন। সে তার বাবা রামমোহন বাবু এবং মা ববিতা দেবীর সঙ্গে বাস করত। জবা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে তৈরি হয়ে স্কুলে চলে যেত। এরকমই একদিন জবা ক্লাস নিতে যায়। তাকে দেখে বাচ্চারা সবাই একসঙ্গে সুর করে গুড মর্নিং বলে ওঠে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং স্টুডেন্টস। ডাউন সিট, ডাউন সিট, মানে সিট ডাউন, সিট ডাউন। সবাই বই খোলো দেখি, আজকে আমি তোমাদের পড়াবো। ম্যাম, আপনি সত্যি পড়াবেন আজকে আমাদের? আপনি রোজ তো এসে বলেন পড়াবো, কিন্তু কোনোদিনও তো কিছুই পড়ান না ম্যাডাম। এই চুপ একদম। টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? অসভ্য মেয়ে একটা। বাবা মা বাড়িতে এই শিখিয়েছে? বসো জায়গায়। পুরো মুডটা নষ্ট করে দিল সকাল সকাল। আজকে আমি পড়াবো না কিছু, তোমরা নিজে নিজে বই বের করে পড়ো সবাই। দেখলি তো রাজা, আমি জানতাম ম্যাডাম এমনই করে রোজ রোজ। বেকার বেকার আমাদের উপর রাগ দেখায় আর ক্লাসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায়। চুপ কর, ম্যাম শুনতে পেলে আবার বকবেন। দাঁড়া তো, ম্যামকে একটা প্রশ্ন করি। ম্যাম ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। চাপ বাবা, এ আবার কি প্রশ্ন করবে তা কি জানি। কোথা থেকে যে এর মাথায় এত বুদ্ধি আসে? কেন, আমি কি ইন্টারভিউ দিতে এসেছি যে তুমি আমাকে প্রশ্ন করবে? আমি টিচার নাকি তুমি টিচার যে আমাকে প্রশ্ন করবে? প্রশ্ন করা তো আমাদের কাজ। না ম্যাম, প্লিজ বলুন না, লেডিস ফিঙ্গার মানে কি ম্যাম? লেডিস ফিঙ্গার মানে জানো না? এটা তো অনেক সহজ প্রশ্ন। তোমাদের যা মাথা মোটা, মূর্খর দল একেবারে তোমরা। লেডিস ফিঙ্গার মানে হলো মেয়েদের আঙুল। ম্যাম, লেডিস ফিঙ্গার মানে মেয়েদের আঙুল কিভাবে হচ্ছে? কিভাবে মানে? এখন কি এটা বোঝাতে গিয়ে সূত্র অ্যাপ্লাই করতে হবে? আমি অঙ্কের টিচার নই, আমি ইংলিশের টিচার। আমি বলছি শোনো, লেডিস মানে মেয়ে জানো তো, আর ফিঙ্গার মানে আঙুল। তার মানে কি দাঁড়ালো বলো এবার? কিন্তু ম্যাডাম, আমার মা যে বলল লেডিস ফিঙ্গার মানে ঢ্যাঁড়স। না, ভুল বলেছে তোমার মা। টিচার তোমার মা নাকি আমি? হ্যাঁ, মায়ের কাছেই তো পড়তে পারো তাহলে। স্কুলে আসার কোনো দরকার নেই। পরীক্ষায় নাম্বারটা কি তোমার মা দেবে নাকি আমি দেব বলো? বসো চুপ করে, সব সময় এক্সট্রা বকবে। আসলে জবা একটু মূর্খ প্রকৃতির মেয়ে ছিল। রাজা ছিল তার ক্লাসের মধ্যে সবচেয়ে ব্রিলিয়েন্ট এবং ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাই জবা রাজাকে একেবারেই সহ্য করতে পারত না। এরকম ভাবে সময় কাটছিল। জবার বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা তার জন্য ছেলে দেখতে শুরু করেছিল। ও আচ্ছা, এটা তাহলে আপনার মেয়ে? বাহ, খুব মিষ্টি দেখতে তো। তুমি কি করো মা? কেন, আপনি জানেন না? আমাকে এক ডাকে সবাই চেনে।
আমি স্কুলের টিচার, সরকারি চাকুরিজীবী। ও মা, সত্যি? আমার তো তাহলে কপাল খুলে গেছে। আমার ছেলে বিজয়ও স্কুলের শিক্ষক, স্বামী স্ত্রী দুজনেই টিচার। বাহ, বেশ মানাবে তোমাদের। দিদি, আর কোনো কথা নয়, বিয়ে পাকা করা যাক। না না, আমি এই বিয়েটা করতে পারবো না। আসলে আমার টিচারদের পছন্দ নয়। আমি একজন বিজনেসম্যানকে বিয়ে করতে চাই। সে কি, তুমি একজন টিচার হয়ে টিচারকে পছন্দ নয়? এ আবার কেমন কথা? শুধু শুধু আমাদের এখানে ডেকে সময় নষ্ট করা হচ্ছে তাহলে। এই মেয়ে, তোর কিসের অসুবিধা শুনি? মুখটা একটু বন্ধ রাখ, আমাকে কথা বলতে দে। আপনারা কিছু মনে করবেন না, আমি আমার মেয়েকে বোঝাবো, আমাকে একটু সময় দিন। জবা কারোর কোনো কথাই বোঝার চেষ্টা করে না। সে তার ইচ্ছা মতোই সুরজিৎ নামে একজন বিজনেসম্যানের সঙ্গে বিয়ে করে। বিয়ের পর জবা, তুমি বল্লভপুর স্কুলের টিচার তো? আমার দাদার মেয়ে টুকটুকি ওই স্কুলেই পড়ে। ভালোই হলো, ওকে গাইড করতে পারবে। আর আমি ভাবছিলাম যে বাড়িতেই একটা কোচিং সেন্টারও খুলে দেবো তোমাকে, তুমি বাচ্চাদের পড়াতেও পারবে। এই না না, একদম না। আমি বাচ্চাদের পড়াতে পারবো না গো। আমি বাচ্চাদের পড়াতে চাই না গো। বাচ্চারা স্কুলে এত মাথা খারাপ করে, তারপর আমার আর একটু ইচ্ছে করে না পড়ানোর। আমি বরং টুকটুকিকেই পড়াবো শুধু। তুমি দেখো, আমি ওকে খুব ভালো মতো পড়াবো। সুরজিৎ জবাকে আর জোর না করেই তার কথা মেনে নেয়। জবা রোজ টুকটুকিকে পড়াতে শুরু করে। এখন সে প্রত্যেকদিন টুকটুকিকে নিয়ে স্কুলে চলে যায়। বাচ্চারা, আজকে আমি তোমাদের পড়া ধরবো। দেখবো তোমরা কে কেমন পড়াশোনা করছো। ম্যাডাম তো কিছুই পড়ায়নি, আর পড়া ধরবে বলছে। দূর। আচ্ছা, আমি বোর্ডে যে লিখবো সেটা তোমরা পড়ে বলবে আমি কি লিখেছি। দেখি কে কে বলতে পারো। জবা বই দেখে বোর্ডে কয়েকটা ওয়ার্ড লিখে ফেলে। ম্যাডাম, আমি পারবো সবগুলোই। GOOGLE, গুগল। তারপর আছে যে। না, হয়নি, এটা গুগল লেখা নয়। এই তুমি বলো দেখি। হ্যাঁ বলো তুমি। না, ভুল হয়েছে, বসো। সব কটা মাথা মোটা, আমি জানি এটা কে বলতে পারবে। টুকটুকি, তুমি বলে দাও তো এগুলো কি লেখা। কাকিমণি, সরি ম্যাম, এখানে লেখা আছে GOOGLE, গুগলি। NATURE, নাটুরে। FUTURE, ফুটুরে। YOUTUBE, ইউটিউবে। সাব্বাস, ভেরি গুড গার্ল, খুব ভালো। এই না হলে তুমি আমার স্টুডেন্ট। ম্যাম, এগুলো তো ও ভুল বললো। আপনি তারপরও ঠিক বলছেন। GOOGLE, গুগলি নয়, গুগল হয়। NATURE, নাটুরে নয়, নেচার হয়। আর এটা হবে ফিউচার, তারপরেরটা ইউটিউব। আরে আরে, নিজে সব ভুল বলে অপরকে ভুল বলছো? তুমি তো দেখছি কিছুই জানো না। মূর্খ ছেলে একটা। টুকটুকি সব ঠিক বলেছে, ওর কাছ থেকে শেখো কিছু। তুমি ইংলিশ উচ্চারণ করে পড়তে পারো না, তুমি পাশ করো কি করে বলো তো? তোমার পাশ করাটা খুব চাপের ব্যাপার দেখছি। বসে পড়ো। রাজা অনেক বেশি কনফিউজড হয়ে পড়ে। তাহলে কি আমার টিউশন স্যার আমাকে ভুল পড়ায়? আমাকে গিয়ে বাবা মায়ের সঙ্গে কথা বলতে হবে। এমনও তো হতে পারে যে ম্যাডাম কিছু জানে না, কিন্তু ম্যাম তো স্কুলে পড়াই। ম্যাম কি করে ভুল বলতে পারে? রাজা বাড়ি গিয়ে তার বাবা এবং মাকে সব বললে কেউ তার কথায় তেমন গুরুত্ব দেয় না। মাসখানেক পর তাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়। রেজাল্ট আউট হওয়ার পর ক্লাসের বেশিরভাগ স্টুডেন্টই ফেল করে, এমনকি রাজার মতো ব্রিলিয়েন্ট ছেলেও ফেল করে। অপরদিকে টুকটুকি ক্লাসে ফার্স্ট হয়, কারণ জবা তাদের ক্লাস টিচার হওয়ায় সে নিজের ইচ্ছা মতো সবাইকে নাম্বার দিয়েছিল। রাজার মার্কশিট দেখে তার টিউশন মাস্টার রতনবাবু খুব রেগে যায়। হতেই পারে না, রাজার মতো ছেলে ফেল করবে কি করে? ও পরীক্ষায় সব পেরেছিল, আমি জানি। ওই সেম পরীক্ষার কোয়েশ্চেনে পরীক্ষা দিয়ে রাজা আমার কাছে 100তে 100 নাম্বার পেয়েছে, আর ইংলিশে 0 ও কিভাবে পেতে পারে? কি বলবো, আমরা তো কিছুই বুঝতে পারছি না রতনবাবু। ও তো বারবার একই কথা বলছে, ওদের ম্যাডাম কিছু পারে না, সব ভুলভাল পড়ায়। ওদের ম্যাডাম মূর্খ, পড়াতে পারে না, নিজে পড়াশোনা করেনি। এখন স্কুলের ম্যাডামদের উপর দোষ দিলে কি হবে বলুন তো? এর কথা শুনে কি স্কুলে গিয়ে ঝামেলা করব? হ্যাঁ, তাই করব। আমার পুরো বিশ্বাস রাজার মতো ছেলে ফেল করতেই পারে না। আমি রাজার খাতা RTI করব।
আর ওই জবা ম্যাডামকেও চ্যালেঞ্জ করব আমিও একজন স্কুল টিচার, আমি ছেড়ে দেব না। হ্যাঁ। রতন স্যার স্কুলে গিয়ে রাজার খাতা চ্যালেঞ্জ করে আসে। অপরদিকে টুকটুকি ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য সবাই জবাকে অনেক বাহবা এবং সম্মান জানাচ্ছিল। আমার বউ টুকটুকিকে পড়িয়েছে, ফার্স্ট হবে না মানে? কার বউ দেখতে হবে তো। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন রতন স্যার কয়েকজন পুলিশকে নিয়ে জবাদের বাড়িতে আসে। এই যে ম্যাডাম, আপনার সব পোল খুলে গেছে। টাকা খাইয়ে নকল ডিগ্রি বানিয়ে স্কুলে পড়াচ্ছেন, তাই তো? 10 লাখ টাকা ঘুষ দিয়ে স্কুলের ম্যাডাম হয়ে গেছেন। ছি, আপনার একটুও লজ্জা করলো না, তাই না? শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদের পড়িয়ে লিখিয়ে শিক্ষিত করে তুলবে কি, আর আপনি নিজেই মূর্খ হয়ে সব কটাকে মূর্খ তৈরি করছেন। আপনারা এসব কি বলছেন? কি প্রমাণ আছে আপনাদের কাছে বলুন? সুরজিৎ, ওনারা সব ঠিকই বলছেন। আসলে আমার টিচার হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার মাথা মোটা হওয়ায় আমার বাবা আর আমি দুজন মিলে এসব অন্যায় কাজগুলো করেছিলাম। আর আমি এই জন্য স্কুল টিচারকে বিয়ে করতে চাইতাম না, যাতে কেউ বুঝতে না পারে যে আমি কিছু পারি না। এ কি বলছো জবা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ সুরজিৎ, রাজা অনেক বুদ্ধিমান ছেলে। ও সব সময় আমার ভুল ধরিয়ে দিত, তাই জন্য আমার ওর উপর খুব রাগ হতো। আর টুকটুকিকে আমি ইচ্ছে করে বেশি নম্বর দিয়ে ফার্স্ট করিয়েছিলাম, যাতে আমি সকলের সামনে নিজেকে ভালো টিচার হিসেবে তুলে ধরতে পারি। ভালো টিচার হওয়ার জন্য যোগ্যতা দরকার ম্যাডাম। আপনাদের মতো মূর্খদের প্রথম থেকে ক্লাস 1-এ ভর্তি করা দরকার। টিচার স্পেলিং করতেই পারেন না, উনি আবার নাকি ইংলিশের টিচার হয়েছেন। পুলিশের কথা শুনে জবা লজ্জায় মাথা নিচু করে নেয়। জবা সবার সামনে তার ভুল স্বীকার করে। জবাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় এবং কিছুদিনের জন্য তার হাজতবাসও হয়। এভাবেই জবার মতো মূর্খ টিচারের হাত থেকে বল্লভপুর হাই স্কুলের বাচ্চারা রেহাই পায়।